গণহত্যা মামলার অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, পরবর্তী শুনানি 16 জুন, সরাসরি সম্প্রচার বিচার কার্যক্রম। এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ, টিকিট কালোবাজারি রোধে নানা পদক্ষেপ, সড়কে স্বস্তি থাকায় খুশি যাত্রীরা। 21 তারিখে আগেই টিকিট কেটে রাখছে, যার কারণে আমি সহজেই টিকিট পাইছি। এখন যাচ্ছি, এখন অনেকটা স্বস্তির আর ভালো লাগছে, কোনো ভিড় নেই, এই জন্য ভালো লাগছে। অনেক ভালো লাগছে এবং এবার দেখছি অনেক আরামে যাচ্ছে, কোনো ভিড় নেই। টানা বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, টিলা ধসে সিলেটে একই পরিবারের 4 জনের প্রাণহানি। এবং মাছ ও পশু পাখি বংশ বৃদ্ধির জন্য সুন্দরবনে আজ থেকে 3 মাস পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা, সতেজতা বাড়বে প্রাণ প্রকৃতিতে। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের আনুষ্ঠানিক বিচার শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গণহত্যার নির্দেশনা, প্ররোচনা ও উস্কানি মানবতা বিরোধী অপরাধে 5 অভিযোগে আমলে নিয়ে পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন কারাগারে আছেন। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। গেল বছরের জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে 3 জনের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। রোববার বেলা 12টার দিকে জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এরপর অভিযোগ গঠনের শুনানি প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা হয়। শুনানি শেষে অভিযোগপত্র আমলে নেন আদালত। সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ 14 দল যে মানবতা বিরোধী যে অপরাধ করেছে তা সন্ত্রাসী কর্মকাণ্ডে শামিল। আদেশ হয়েছে 5টা অভিযোগে এই 3 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 16 জুন অর্থাৎ ঈদের ছুটির পরে 16 জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আদালত এমন একটি সময়ে সাক্ষ্য বহন করছে যা ইতিহাসে অনন্য দলিল হয়ে থাকবে। সেই সঙ্গে নিরপেক্ষ, প্রমাণ নির্ভর ও ন্যায়ভিত্তিক বিচারের প্রত্যাশাও জানান তাজুল ইসলাম। বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। আগামী 16 জুন আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আদালতে উপস্থিত না হলে অনুপস্থিত বিবেচনায় বিচার কাজ শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। ঈদ সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে ঢাকার রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। কেউ ফিরছেন পরিবার পরিজনের টানে, কেউ বা শেষ মুহূর্তের ভিড় এড়াতে ঢাকা ছাড়ছেন আগে ভাগেই। এবারে ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেল কর্তৃপক্ষ। তন্দ্রা তারুণের রিপোর্ট। ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঘরমুখী মানুষের পদচারণায় মুখর রাজধানীর কমলাপুর, তবে এখনো নেই সেই উপচে পড়া ভিড়। সকাল থেকে নির্ধারিত সময়েই ঢাকার রেল স্টেশন থেকে একে একে ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যের ট্রেন। শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কাউন্টার বা প্ল্যাটফর্মে নেই বাড়তি যাত্রীর ভিড়। এতে কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। এবার অনেক ভালো লাগতেছে,
কারণ হচ্ছে এবার অনেক স্বস্তি মনে হইতেছে, যার যত ভিড় মনে হচ্ছে না। 21 তারিখে আগেই টিকিট কেটে রাখছে, যার কারণে আমি সহজেই টিকিট পাইছি। টিকিট কাটতে মূলত ভোগান্তি হয়নি। একজন একবারই টিকিট কাটতে পারবে, এক লাইন থেকে একবার দুইবার টিকিট কাটতে পারবে না একই রাস্তায়। টিকিট অনেক সময় পাওয়া যায় না, তারপরে যে টিকিট পাওয়া গেছে এইটাই সবচেয়ে শুকর। এবারের ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনায় খুশি তারা। শেষ সময়ের ভিড় এড়াতেই আগে ভাগে ঢাকা ছাড়ছেন বলে জানায় ঘরমুখী মানুষ। অনেক ভালো লাগছে এবং এবার দেখছি অনেক মানে আরামে যাচ্ছে, কোনো ভিড় নেই। এবার টিকিট কাউন্টারে ওখানে দেখলাম অনেক ভালো কিছু, বিনা প্রবেশে ঢুকতে পারছে না, ভালো লাগলো সব কিছু মিলে। আর বাড়িতে যার আনন্দ তো অন্যরকম। আগের বার গিয়েছিলাম, লেটে গিয়েছিলাম, তবে খুব কষ্ট ছিল, প্রচুর জ্যাম ছিল। এখন যাচ্ছি, এখন অনেকটা স্বস্তির। আর ভালো লাগছে, কোনো ভিড় নেই, এই জন্য ভালো লাগছে। যাত্রী ভোগান্তি কমাতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে রেল কর্তৃপক্ষ। টিকিট কালোবাজারি রোধে ও বিনা টিকিটে ভ্রমণ প্রতিরোধে 3 স্তরের তল্লাশি সহ নানা ব্যবস্থা নেওয়ার কথা জানান স্টেশন ম্যানেজার। বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ এবং অনুপ্রবেশ রোধে 3 স্তরের চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া যাত্রী সাধারণ যাতে ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে সেজন্য ব্যাপক প্রচারণা, সেটা স্টেশনে এবং ট্রেনে পিএস সিস্টেমের মাধ্যমে যাত্রী সাধারণকে সচেতন করা হচ্ছে। এছাড়া বিশেষ টিম গঠন করা হয়েছে যেন কোনোভাবেই যাত্রী সাধারণ ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে। ঈদের 3 দিন আগে থেকে চালু হবে 5 জোড়া স্পেশাল ট্রেন। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি বেড়েছে। কয়েক জেলায় ডুবেছে অলিগলি সহ প্রধান প্রধান সড়ক। দোকানপাট ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছে মানুষ। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে বন্যার আশঙ্কা করছেন অনেকে। এদিকে ভারী বর্ষণে বেড়েছে পাহাড় ধসের ঝুঁকিও। বন্যার আগে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণে মৌলভীবাজারের মনু নদীর পানি বিপদসীমার 13 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার অন্যান্য নদ নদীর পানিও দ্রুত বাড়ছে। ময়মনসিংহে সকালে টানা 3 ঘন্টার ভারী বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি ডুবে গেছে। বিশেষ করে শানকিপাড়া, গোলকিবাড়ি, নতুন বাজার, গাঙ্গিনার পাড় সহ বিভিন্ন এলাকায় হাঁটু পানি জমে যায়। অনেক গাড়ি মাঝপথে বিকল হয়ে পড়েছে। দোকানপাট ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন মানুষ। ট্রেন কোনো পরিষ্কার নাই, তার কারণে পানি আটকে পড়তেছে, আমরা অফিসে যাইতে পারতেছি না। এখানে 6 নং ওয়ার্ডে বড় ড্রেন আছে, এই ড্রেনগুলো পরিষ্কার করে না, বছরদার খালি টাকা নেয় আর খায়। নেত্রকোনায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে প্রধান প্রধান নদ নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। জলাবদ্ধতা দেখা দিয়েছে অনেক এলাকায়। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা স্থানীয়দের। অনেক পানি হয়ে গেছে, সেটা যদি আরো বাইরে যেতে আমাদের ক্ষতিগ্রস্ত হবে। আমরা বাড়ি ঘর নিয়ে এই গরু বাছুর নিয়ে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে। এবছর এখন হঠাৎ করে অসময়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। বন্যার আশঙ্কা আমরা করেছি, কিন্তু বন্যা মোকাবিলা আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের সরকার থেকে খাদ্য সরবরাহ, চাল, শুকনো খাবার, তারপরে আমরা অর্থ, এগুলো রেডি আছে। তাছাড়া আমরা বন্যা মোকাবিলার সভাও করেছি। রাঙামাটিতে ভারী বর্ষণে বেড়েছে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে প্রশাসন। এদিকে বিভিন্ন স্থানে ছোট ছোট পাহাড় ধস ও গাছ ভেঙে পড়েছে। এদিকে বাঘাইছড়ি উপজেলায় টানা বর্ষণে গ্রামের বেশ কিছু বাড়ি ও রাস্তা প্লাবিত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে বেশ কিছু ফসলি জমিও। পানি বাড়ায় তীব্র ভাঙনের মুখে পড়েছে কুড়িগ্রামের নদ নদী পাড়ের হাজারো মানুষ। এরই মধ্যে অলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র ও ধরলা নদীর ভাঙনে প্রায় অর্ধশত পরিবার ভিটেমাটি হারিয়েছে। এছাড়াও ভাঙনের মুখে রৌমারী, রাজারহাট ও কুড়িগ্রাম সদরের বেশ কিছু এলাকা। বন্যার আগে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। টুম্পা ফ্রোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিলেটের গোলাপগঞ্জে টানা বর্ষণে টিলা ধসে একই পরিবারের 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতরাতে স্থানীয় রিয়াজ মিয়ার ঘরের ওপর মাটি চাপা পড়ে। এতে মৃত্যু হয় রিয়াজ মিয়া, তার স্ত্রী ও 2 শিশু সন্তানের। হৃদয় বিদারক এই ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী খালেদ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী।
অন্যান্য দিনের মতো স্ত্রী আর 2 সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন সিলেটের গোপালগঞ্জ উপজেলার লক্ষণবলী ইউনিয়নের বক্তিয়ারঘাট গ্রামের রিয়াজ মিয়া। কিন্তু ঘুমন্ত অবস্থায় রোববার রাত 2টার দিকে টিলা ধসে মৃত্যুবরণ করতে হয় তাদের। রিয়াজ মিয়া, তার স্ত্রী রহিমা আর 2 সন্তান আলী আব্বাস ও সামিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে বইছে শোকের ছায়া। রোববার সকালে বক্তিয়ারঘাট গ্রামে গিয়ে দেখা যায় বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ এসেছেন রিয়াজ মিয়ার বাড়িতে। তারা সকলে একটি পরিবারের একসঙ্গে মৃত্যুর ঘটনায় হতবাক হয়ে পড়েছেন। কল্পনা করছে না যে এই রাজ্যে এই দুর্ঘটনাটা হইব। মর্মান্তিক ঘটনা, টিল্লা দসিয়া 6 জন মারছে। একটা টিল্লা পড়িয়া একটা জোর কাগজ চুয়ালোর ভাঙ্গিয়া পড়ছে। লাস্ট এখন আমরা গিয়ে দেখবো মহিলা 1 জন আর বাচ্চা 2 জন এরা করা গেছে, একটু খোল্লা বার করতাম পারছি। স্থানীয় চেয়ারম্যান খোলকুর রহমান জানান, টানা বৃষ্টির কারণে টিলা ধ্বংসের আশঙ্কায় আগেই এলাকাবাসীকে মাইকিং এর মাধ্যমে সরে যেতে অনুরোধ করা হয়েছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রচার সবচেয়ে বেশি করে থাকি যে ঝুঁকিপূর্ণ জায়গায় কেউ না থাকার জন্য, কিন্তু তারপরও সবাই ঘরের মায়া ছাড়তে পারে না, আশ্রয়কেন্দ্রে যেতে চায় না, অন্যের বাড়িতে যেতে চায় না, যার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটে যায়। নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে 80,000 টাকা প্রদান করা হয়। অঙ্ক মানে এখন তো করার জন্য কত টাকা দিচ্ছে? হ্যাঁ, প্রত্যেকজন 20,000 টাকা করে 80,000 টাকা পাবে, আর দাফন কবরের খরচ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। সতর্কতার অভাব আর উদাসীনতার বলি হলো একটি পুরো পরিবার। মাইকিং করলেও দায়িত্বশীলতার অভাবে ঘটেছে এ ধরনের প্রাণঘাতী ঘটনা। এখনই প্রয়োজন কঠোর নজরদারি ও স্থানীয় পুনর্বাসন ব্যবস্থা, যাতে আর কোনো পরিবারকে প্রাণ হারাতে না হয় ঘুমন্ত অবস্থায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশে গত 16 বছরে যে জুলুম হয়েছে এটা কোনো বানোয়াট ঘটনা নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, মামলার বিচার কাজ শুরু হয়েছে, প্রত্যেকটা মামলার বিচার হবে। রোববার দুপুরে চট্টগ্রামে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও জুলাই স্মৃতি জাদুঘরের স্মারক সংগ্রহ শেষে একথা বলেন তিনি। বলেন, জাতি গত 16 বছর দুঃশাসনের মধ্যে ছিল। জুলাই আন্দোলনের বেদনার গল্পগুলো এখন মানুষের কাছে পৌঁছানো যায়, সেটাও সরকারের কাজ বলেও মন্তব্য করেন তিনি। জুলাই জাদুঘরের কাজ হবে খুনির সব অপরাধ জাতির সামনে তুলে ধরা। জুলাই একই সঙ্গে আমাদের বেদনারও গল্প, এই গল্পগুলো যেন মানুষের কাছে একই পরিমাণ, যে বেদনা আপনি শান্তর মায়ের কথা শুনলেন, একই পরিমাণ বেদনা নিয়ে যেন জাদুঘরে ভিজিটরের কাছে যায়, এটা আমাদের কাজ। প্রধান উপদেষ্টা জাপান সফর নিয়ে কথা বলছেন প্রেস উইং এর সদস্যরা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছেলে মেয়েদেরকে পাঠাতে পারলো, তো সেই জায়গাটা আমরা আসলে নেপালের যে অভিজ্ঞতা সেটা আমরা নিব। নেপালের অভিজ্ঞতা ওরা ওদের পুরো আমরা জানতে চাচ্ছি যে কিভাবে ওরা স্টেপ বাই স্টেপ এগিয়েছে। তো আমাদের খুব দ্রুত স্কেল আপ করতে হবে। এই স্কেল আপ করার জন্য যে কাজগুলো দরকার সেই লক্ষ্যেই আসলে এই টাস্ক ফোর্সটা করা হয়েছে, এবং টাস্ক ফোর্স এটার বিষয়ে নিবিড়ভাবে কাজ করবে, এবং সেক্ষেত্রে আমাদের সাথে জাপানে যারা বাংলাদেশি আছেন তারাও আমাদের সাথে কাজ করবেন, তারা ব্রিজ বিল্ডার হিসেবে কাজ করবেন। আমরা আশা করছি যে এই সংক্রান্ত যতগুলো মানে বাধা আছে এইগুলো প্রত্যেকটাই কত দ্রুত আমরা দূরীভূত করতে পারি সেই কাজটা আমরা করছি, এবং এই কাজটা সামনে আরও বেগবান হবে। উনি বড় দলগুলোর মধ্যে একটি দল নির্বাচন চাচ্ছে, এটা মিল করেছে। বলেন। আমি একটু ক্লিয়ার করি, বড় দলগুলোর মধ্যে একটি দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, এটা নির্বাচন ঠিক আছে, এটা ক্লিয়ার। পরে দেখছিলেন সংবাদ সম্মেলনের অংশবিশেষ।
খুলনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ কার্যক্রম চলছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। এই কার্যক্রমে কতজনকে সহায়তা দেওয়া হচ্ছে? জেসিকা, খুলনা মহানগরীর যে যুবদল আছে, যুবদলের উদ্যোগে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগরীর যে 5টি থানা আছে, এই 5টি থানা থেকে কিন্তু শারীরিক প্রতিবন্ধী প্রায় অর্ধশতাধিক মানুষকে কিন্তু হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে। এবং খুলনা প্রেস ক্লাবের যে ব্যাংকোয়েট হল আছে, এই ব্যাংকোয়েট হলে কিন্তু মহানগরীর 5টি থানা থেকে মহানগর যুবদল তালিকা করে কিন্তু শারীরিক প্রতিবন্ধীদের ভিতর হুইল চেয়ার বিতরণ করবে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মহানগর বিএনপির সভাপতি উনি কিন্তু এখানে উপস্থিত আছেন। উনি উপস্থিত থেকে শারীরিক প্রতিবন্ধীদের যে যারা আছেন তাদের কিন্তু হুইল চেয়ার বিতরণ করবেন। এবং মহানগর যুবদল যে উদ্যোগটি গ্রহণ করেছে, এই উদ্যোগটাকে কিন্তু আসলে সাধুবাদ জানিয়েছে মহানগর বিএনপি সহ অন্যান্য সংগঠন। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু খুলনায় অনেক ধরনের প্রোগ্রাম করেছে, তবে ব্যতিক্রম একটি প্রোগ্রাম করেছে খুলনা মহানগর যুবদল। এবং এই খুলনা মহানগর যুবদলের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড পরিমাণ কিন্তু আসলে ভিড় এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি তারা কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছে এবং তাদের মাঝে কিন্তু এই মুহূর্তে হুইল চেয়ার বিতরণ করছে মহানগর বিএনপির সভাপতি সহ যুবদলের মহানগর যে নেতৃবৃন্দ আছে তারা। এবং তারা কিন্তু যেই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদেরকে হুইল চেয়ার বিতরণ করছে তারা কিন্তু খুবই প্রচন্ড পরিমাণ দুস্থ এবং অসহায়। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তারা তাদের হুইল চেয়ারগুলো তাদের যে নির্ধারিত যে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদের মাঝে বুঝিয়ে দিচ্ছেন। এবং এর বাইরে আমি একটু বলতে চাই যে আজ কিন্তু বিকাল 3টা থেকেই কিন্তু এখানে মহানগর যুবদল একটি আলোচনা সভা করেছে এবং তারা মহানগরের যে 5টি থানা আছে, দৌলতপুর, খালিশপুর, খানজানালী সদর থানা, এবং এই থানা থেকে একটি তালিকা করে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কিন্তু শনাক্ত করেছে এবং তাদেরকে হুইল চেয়ার বিতরণ করছে। তো খুলনার প্রেস ক্লাব থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরের রামনগরের সতীঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ড্যাব যশোর জেলা শাখা, যেখানে সেবা নেন 500 মানুষ। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। 500 অসহায় মানুষের মাঝে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করেছে ড্যাব বা ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যশোর জেলা শাখা। গেল শনিবার শহীদ জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রামনগরের সীতাঘাটায় এই আয়োজন করা হয়। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে 13টি বিষয়ে 24 জন কনসালটেন্ট চিকিৎসা সেবা প্রদান করেন। বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পেরে খুশি উপকার ভোগীরা। শুনেছি ফ্রি ওষুধ দিচ্ছে, ডাক্তার দেখতেছে, তাই আসিছি। দাঁতের সমস্যা, হার্টের সমস্যা, আমার গলায় সমস্যা, গলার ডাক্তার দেখালাম, স্কিনের সমস্যা, আমার বাচ্চার এই যে আমার বাচ্চার সমস্যা, আমার মামুনির সমস্যা, মেয়ে, এটা যেখানে দেখাবো সেখানে আমাদের মানে 100% সুবিধা পাবো আমরা। দারুণভাবে অনেক গরিব দুঃখে দেখাতে পারে না প্রেসক্রিপশন দিয়ে, সেগুলো আমাদের পক্ষে অনেক ভালো হয়েছে। ভিজিট দিয়ে দেখানোর জন্য অনেকে ডাক্তার দেখাইতে পারে না, কিন্তু এই যে গরিব দুঃখে আমরা সাধারণ মানুষের ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করে দিয়েছে, এটা আমাদের কাছে অনেকটা ভালো লাগছে। এই পেটের সমস্যার জন্যই সমস্যা। ফ্রি মেডিকেল ক্যাম্পের দিন যারা সেবা গ্রহণ করেছেন তাদের পরবর্তী ফলো আপ ডাক্তারের ব্যক্তিগত চেম্বারে করা হবে, তবে সেখানেও ফ্রি চিকিৎসা ও ওষুধ পাওয়া যাবে। এমনকি রয়েছে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও। শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল। আমরা সকাল 9টা থেকে আমরা মোটামুটি 1:30 পর্যন্ত আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছি। এখানে আছে ফ্রি রুগী দেখা হয়েছে এবং ফ্রি ওষুধ দেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের যশোর ড্যাব কর্তৃক আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে টোটাল 500 রোগী দেখা হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন ড্যাব নেতারা। শুধু এখানে চিকিৎসা দিয়েই শেষ নয়, এরপরে এই পেশেন্টের যদি ফলো আপের প্রয়োজন হয়, অনেকে পরীক্ষা নিরীক্ষা দেওয়া হচ্ছে, সেইগুলো ফলো আপে যেতে চাই, এই টিকিট নিয়ে তারা যদি ওই ডাক্তারের ব্যক্তিগত চেম্বারেও যায়, আমরা ফ্রি অফ কস্ট তাদেরকে সার্ভিস দিব। ড্যাবের উদ্যোগের প্রশংসা করেছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেটে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম.এ. সালামের উদ্যোগে দক্ষিণ সুরমার সিলাম জামিয়া ইসলামিয়া মুজাহিরুস সুন্নাহ খারাকিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জিয়া পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরীফ ও সিয়া সিত্তা বুখারী শরীফ বিতরণ করেন ব্যারিস্টার এম.এ. সালাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী, এই উপলক্ষে আজকে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং এই দোয়া মাহফিলে আমাদের যে কর্মসূচি ছিল সেটা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, কোরআনের কথা। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ কোরআন খতম সহ ৩০,০০০ মানুষের মেজবানির আয়োজন করা হয়েছে। রোববার দুপুরে মুরাপাড়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এই মেজবানি গণভোজে অংশ নেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দলীয় নেতাকর্মীরা সহ নানা শ্রেণী পেশার মানুষ। স্থানীয় নেতাকর্মীরা জানান, ফ্যাসিস্ট সরকারের পতনের পর দীর্ঘ ১৭ বছর পর তারা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ব্যাপকভাবে পালন করতে পেরেছেন। বিগত ১৭ বছরে অনেক সময় আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারি না। আমরা যখন এই ধরনের প্রোগ্রাম করতে গেছি তখন আপনার বিভিন্ন সময় আপনার ১৪৪ দ্বারা জারি করেছে। আজকে এই রূপগঞ্জের বিএনপির অবস্থান আমি যদি বলি, রূপগঞ্জের বিএনপির অবস্থান 90% লোক বিএনপিকে পছন্দ করে। ইভেন মানুষজন অপেক্ষায় আছে কবে মানুষজন ভোটের অধিকারটা ফেরত পাবে, কারণ মানুষজন ভোট দেওয়ার জন্য সবাই অপেক্ষা করছে। মাছ ও বন্যপ্রাণীর বংশবৃদ্ধি, বিচরণ এবং প্রজনন কার্যক্রমের সুরক্ষায় সুন্দরবনে টানা ৩ মাসের জন্য দর্শনার্থী ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে এই বনের দুয়ার। বন বিভাগের দাবি, এতে সতেজতা বাড়বে সুন্দরবনের প্রাণ প্রকৃতিতে। সহকর্মী এস.এস. সোহানের রিপোর্ট, আরও জানাচ্ছেন সালমা জাহান। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, মায়া হরিণ, বানর, কুমির, গুইসাপ সহ ২৮৯ প্রজাতির স্থলজ প্রাণী, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ, ৮ প্রজাতির উভচর, ২১৯ প্রজাতির জলজ, ২৯০ প্রজাতির পাখি এবং ৩৪৪ প্রজাতির উদ্ভিদ রয়েছে। সুন্দরবনের অভ্যন্তরে দর্শনার্থীদের ভিড়, বনজীবীদের কর্মযজ্ঞ ও চোরা শিকারীদের দাপটে ২ প্রজাতির উভচর, ১৪ প্রজাতির সরীসৃপ, ২৫ প্রজাতির পাখি এবং ৫ প্রজাতির স্তন্যপায়ী বর্তমানে হুমকির মুখে রয়েছে। সুন্দরবনের নদীতে থাকা বেশিরভাগ মাছ ও জলজ প্রাণীর প্রজনন মৌসুম জুন-জুলাই মাস। এ কারণে প্রাণীদের অবাধ বিচরণ ও প্রজনন বৃদ্ধির জন্য ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে বনজীবী ও দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা যেন শুধু কাগজে কলমে না হয়, সেজন্য বন বিভাগকে নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। সুন্দরবন রক্ষার জন্য সরকার যখন যে কাজ নিয়েছে খুবই ভালো। এই বন্ধের সময় এই অসাধু যারা কাজগুলো করে তারা জানি সুন্দরবনে না ঢুকতে পারে। যদি তারা না ঢোকে আমাদের সুন্দরবনের পরিবেশটা দেখতে খুব সৌন্দর্য লাগবে। মধ্যে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ না করে সেদিকে যাতে বন বিভাগ একটু খেয়াল রাখে, সেটাই হচ্ছে আমাদের দাবি। নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে টহল বৃদ্ধি করা হবে বলে জানায় সুন্দরবন পূর্ব বন বিভাগ। এখন কিন্তু আমরা কাউকে অ্যালাউ করছি না, সুতরাং আমাদেরকে কিন্তু লোক দেখলে আমরা বুঝবো এটি অবৈধ, নৌকা দেখলে আমরা বুঝবো অবৈধ। আমাদের স্টাফদেরকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং তারা তৎপর থাকবে। গত ১ মাসে যেভাবে অভিযান করেছে, উপরে উঠে উঠে বিভিন্ন জায়গায় হরিণের ফাঁদ উদ্ধার করেছে, বিষ দিয়ে মাছ ধরা ঠেকিয়েছে, তো এটা অব্যাহত থাকবে। আমাদের এই ৩ মাস বরঞ্চ আরও বেশি আমাদের ওয়াচে রাখতে হবে বনকে, যে যাতে এই সময়ে কেউ অনিয়ম করতে না পারে। ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানের সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকত। পরে ২০২২ সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাদারীপুর সদর হাসপাতালের রোগীদের সেবা প্রদানের অনিয়মে খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
রোববার দুপুরে মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। এ সময় হাসপাতালে রোগীদের পর্যাপ্ত ঔষধ সরবরাহ না করা, নিম্নমানের খাবার সরবরাহ, আইসিইউ সেবা বন্ধসহ নানা ধরনের অনিয়মের সত্যতা পান তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দুদক। শুরু হয়েছে কোরবানি পশু বেচাকেনা। টাঙ্গাইল, নেত্রকোনা ও নাটোরের পশুর হাটের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ, জিয়াউর রহমান ও মামুন খান। আমরা শুরুতেই যাচ্ছি টাঙ্গাইলে। অভিজিৎ, হাটে ক্রেতাদের সমাগম আপনি কেমন দেখছেন, আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইশিকা, আপনি জানেন যে টাঙ্গাইলে এই যে ৭৮টি এলাকাতে এই গরুর হাট বসে এবং এই গরুর হাটে ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যে বেচা বিক্রি শুরু হয়েছে এবং আপনি জানেন যে এই টাঙ্গাইলের যে ৭৮টি হাট রয়েছে সেই ৭৮টি হাটে এই যে প্রাণী সম্পদ থেকে মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি আমি যে হাটটি রয়েছি এটি টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার গোবিন্দাসীর ঐতিহ্যবাহী গরুর হাট। এই গরুর হাটে দেখেছি যে গরুর পর্যাপ্ততা থাকলেও ক্রেতা কম রয়েছে এবং ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে এই গরুর হাটে তারা যে দামে গরুর কেনার চিন্তা ভাবনা করেছিলেন সেখান থেকে তাদের দাম একটু বেশি বলছে। তবে যারা খামারি রয়েছেন তারা বলছেন যে এবারের কোরবানির যে পশু সেই দামটি কিন্তু অনেক কম এবং তারা বলছেন যে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার যেমন তারা বিক্রি করতে পারছেন না। পাশাপাশি এই আজকের যে আবহাওয়া সেটি বৃষ্টির কারণে এই হাটটি এই বেচাকিনি একদম থেমে গিয়েছে এবং যেহেতু এখন বৃষ্টি থেমেছে এখন এই বেচা বিক্রি বাড়বে এমনটি প্রত্যাশা করছেন এই হাট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। এবং আপনি জানেন যে এই টাঙ্গাইলের যে এই গোবিন্দাসী গরুর হাটটি এক সময় শত শত ট্রাক দেশের বিভিন্ন প্রান্তে চলে যেত, সেই হাটটি এখন আর আগের মতো নেই এবং বর্তমানে এই ইজারাদার বাড়তি যে ইজারা মূল্য সেই ইজারা মূল্যতে কোনো ইজারাদার না পাওয়ার কারণে প্রশাসন সেটিকে প্রতি হাট প্রতি ইজারা দিচ্ছে। আমরা একটু কথা বলবো এই হাটের যিনি ইজারাদার রয়েছেন তার সাথে। এই আজকের হাটের কি অবস্থা, কেমন বেচা বিক্রি? ধন্যবাদ দেশ টিভিকে, অভিজিৎ দাকে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই ঐতিহ্যবাহী গোবিন্দাসী হাটের অনেক নাম রয়েছে। সারা বাংলাদেশে এক সময় এক নামে চিনত গোবিন্দাসী গরুর হাট। মাঝখানে কিছুদিন এই হাটের অবস্থা খুব খারাপ ছিল। এখন ইউনো মহোদয়ের মাধ্যমে আমরা খাস কালেকশন তার প্রতিনিধি হিসেবে কাজ করতেছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গরু আসছে, ছোট বড় মাঝারি এবং এই এলাকা থেকে বিভিন্ন এলাকা থেকে আশপাশে যেমন সিরাজগঞ্জ, বগুড়া, শেরপুর, কালীহাতি, জঞ্জনিয়া বিভিন্ন জায়গা থেকেই এখানে প্রচুর পরিমাণে গরু আসতেছে। তুলনামূলক হারে অনেক ব্যাপারীও হাটে আসছে, কিন্তু আজকে একটু আবহাওয়া খারাপের কারণে বৃষ্টির কারণে অনেক ব্যাপারী টানে চলে গেছে। এখন আবার বৃষ্টি ছাড়ছে, ইতিমধ্যে অনেক ব্যাপারী হাটে নামতেছে। এখানে আসলে আসার উদ্দেশ্য। আপনাকে ধন্যবাদ। যেমনটি তিনি বলছিলেন যে আজকে যে হাটের যে বেচা বিক্রি সেটি তুলনামূলক বাড়ছে এবং আপনি জানেন যে আর কয়েকদিন পরে এই কোরবানি ঈদ শুরু হবে, ঈদকে কেন্দ্র করে হাটের যে বেচা বিক্রি সেটিও বাড়বে। এই ছিল টাঙ্গাইলের গরুর হাট থেকে আমার কাছে সর্বশেষ ইশিকা। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব নেত্রকোনায়, সেখানে রয়েছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, বৃষ্টির কারণে হাটে লোক সমাগম আপনি এখন কেমন দেখছেন, আর দাম নিয়ে কতটুকু সন্তুষ্ট ক্রেতারা, আর কোনো মেডিকেল টিম গঠন করা হয়েছে কিনা জানাবেন। জেসিকা, আমি আপনাকে যদি নেত্রকোনার যে কুরবানির যে পশুর হাটগুলো রয়েছে, আমরা জেলা প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি যে নেত্রকোনা জেলায় স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে কিন্তু অন্তত ১৫০র মতো পশুর হাট কুরবানির ঈদকে সামনে রেখে কিন্তু বিভিন্ন উপজেলায় বসেছে। তো আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে গত ৩ দিন ধরে নেত্রকোনা জেলায় টানা যে ভারী বর্ষণ হচ্ছে সেই বর্ষণের কারণে কিন্তু
আজকে এই পশুর হাটগুলো তেমন একটা জমে ওঠেনি। বিশেষ করে আমি যদি বলি যে অনেক হাটেই কিন্তু কাদা পানি, হাঁটু পানি পর্যন্ত জমে গেছে। কৃষকরা তাদের যে গবাদি পশু সেসব পশু নিয়ে কিন্তু তারা এই জন্য বের হতে পারেননি। এই জন্য বাজারগুলিতে পশু এবং ক্রেতা বিক্রেতার সংখ্যা খুবই কম। আরেকটি বিষয় যদি বলি, আমি একটু দেখাবো, এই মুহূর্তে আমি রয়েছি কেন্দ্র পৌরসভা যে পশুর হাট, সেই কেন্দ্র পৌরসভা পশুর হাটে আমি আছি। এখানে একেবারে খুব হাতে গোনা কিছু সংখ্যক লোকজন কিন্তু তারা গবাদি পশু নিয়ে এসেছেন। কারণ হিসেবে জানতে পেরেছি যে আজকে সকালেও কিন্তু এখানে একটু আগ পর্যন্ত ভারী বর্ষণ হয়েছে। এই মুহূর্তে কিছুটা বৃষ্টি থেমেছে, থামলে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা একটু এখানকার একজন কৃষকের সাথে কথা বলবো। আচ্ছা, যদি একটু বলতেন যে হাটটা কেন জমেনি? বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র পৌরসভার মধ্যে একটা ঐতিহ্যবাহী বাজার, কেন্দ্র গরুর বাজার। ঈদের এই বাজারটি সুন্দর করে এই হেলিপ্যাড মাঠে জমে উঠে, কিন্তু 3 দিন টানা বৃষ্টির জন্য এই বাজারটি সুন্দরভাবে জমতেছে না। আমরা আশা করতেছি যে সামনের বাজারগুলো আরো সুন্দর করে জমবে। আমরা আরেকজনের কাছে একটু জানবো। আচ্ছা, আপনি একটু বলবেন যে ক্রেতা বিক্রেতা কেমন এসেছে? ক্রেতা বিক্রেতা এমনিতে 1টার পরে এসেছে। বৃষ্টি ছিল তো সকাল এই ভোর 6টা থেকে এই 11টা পর্যন্ত বৃষ্টি ছিল। বৃষ্টির জন্য ক্রেতা বিক্রেতা আসতে পারে নাই। আশা করতেছি কালকেও বাজার আছে, কালকে ইনশাল্লাহ জমবে, ইনশাল্লাহ বাজার জমবে। আচ্ছা, আপনারা শুনছিলেন যে একজন বিক্রেতা ক্রেতা কেমন এসেছে। তারা কিন্তু বলছিলেন যে পশু এবং ক্রেতা বিক্রেতার সংখ্যা কম থাকার একটাই কারণ, সেটা হচ্ছে যে গত 3 দিন ধরে টানা বর্ষণ। তবে তারা আশা করছেন যে কুরবানির ঈদকে সামনে রেখে যে কয়েকদিন রয়েছে এই দিনগুলা কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠবে বাজার। আর একটি বিষয় আমরা জানতে পেরেছি যে নেত্রকোনায় যে প্রত্যেকটি বাজারে কিন্তু মেডিকেল টিম গঠন করেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তো এই ছিল জেসিকা আমার কাছে নেত্রকোনার কুরবানির পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি নাটোরে, সেখানে রয়েছেন সহকর্মী মামুন খান। মামুন, হাট কতটুকু জমে উঠেছে আর বৃষ্টির দিনে হাটের সার্বিক পরিস্থিতি জানাবেন, পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ জেসিকা। আমি এখন অবস্থান করছি নাটোর ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটে। আপনারা জানেন যে 300 বছরের ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের বৃহত্তর এই তেবাড়িয়া হাট। এই হাটে এখন পর্যন্ত পরিবেশ সার্বিকভাবে নিরাপত্তা জোরদার করেছেন এবং পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাবের যারা আছে তারা কিন্তু এখানে সার্বিক নিরাপত্তার জন্য সার্বিকভাবে ব্যবস্থা নিচ্ছেন এবং তথ্য প্রদান করছেন। আমরা আরো যদি জানিয়ে রাখি যে এই তেবাড়িয়া হাটের যে সাধারণ ক্রেতা বিক্রেতারা রয়েছে তারা কিন্তু এখানে ইতিমধ্যেই আপনার গরু কিনা বেচা সকাল থেকে শুরু করেছে। ঈদুল আজহার আর কিছুদিন বাকি রয়েছে, তার আগে কিন্তু ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটে দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। আমি যদি দেখানোর চেষ্টা করি যে এই হাটে অতিরিক্ত অন্যান্য সময়ের চেয়েও বেশি সংখ্যক গরু, ছাগল এবং ভেড়া, মহিষ এগুলো কিন্তু এসেছেন, তারা কিন্তু ক্রয় বিক্রয় করছেন। জেলা পানি সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবার এই জেলায় প্রায় 18,000 খামারে 5,27,টি পশু প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে নাটোরের জেলার চাহিদা পায় 2,75,000 পশু। বাকি পশু পাঠানো হবে দেশের অন্যান্য জেলায়, যার বাজার মূল্য ধরা হচ্ছে আনুমানিক 2,000 কোটি টাকারও বেশি। পশু হাটগুলোতে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে তদারকি করা হচ্ছে এবং সকাল থেকে যেন এই হাটের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা না হয় তার জন্য কিন্তু, এবং ইজারা যদি কেউ যদি বেশি নেয় তাদের জন্য কিন্তু ব্যবস্থা করছে সেনাবাহিনী। আমরা জেসিকা নাটোর থেকে সর্বশেষ দেখানোর চেষ্টা করছিলাম। আপনাকে ধন্যবাদ। দর্শক, পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সারা দেশে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। রোববার সকালে দিবসটিতে বগুড়া প্রাণী সম্পদ দফতর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পরে জেলা প্রাণী সম্পদ দফতর মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভা ও শিশুদের দুধ এবং আইসক্রিম খাইয়ে ময়মনসিংহ বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। আমিষের শক্তি, আমিষের মুক্তি, দুধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে, এমন নানা স্লোগানে টাঙ্গাইলে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। আমাদের মস্তিষ্কের বিকাশের জন্য
যে ল্যাকটোজ দরকার এটি শুধুমাত্র দুধের মধ্যেই রয়েছে। 6 থেকে 7 বছর পর্যন্ত বাচ্চাদের মধ্যে ম্যাক্সিমাম 90% হচ্ছে মস্তিষ্কের বিকাশ ঘটে, এই জন্য হচ্ছে বাচ্চাদের জন্য এটি বেশি জরুরি। আর সরাসরি দুধ না খাইতে পারলেও দুগ্ধজাত প্রোডাক্টগুলো যদি খাই তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় 5 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড। রোববার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গেল 26 ফেব্রুয়ারি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযানে 1 লাখ পিস ইয়াবা সহ 16 জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। আর 26 মার্চ বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন কায়াচর এলাকা হতে 2 কেজি গাঁজা জব্দ করা হয়। আজ এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার নাকুয়াবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। আধিপত্য নিয়ে এলাকার নজরুল ইসলামের সঙ্গে আরিফ হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নিহত হন একজন, আহত হয়েছেন কমপক্ষে 5 জন। দর্শক, রাজধানীর গাবতলীর হাটে কোরবানির পশুর বেচাকেনা শুরু হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সাদ, হাটে কোরবানির পশু সরবরাহ আপনি কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? তারা কিন্তু মূলত বিক্রেতারা যেটি বলছেন কিছু দুঃখিত দর্শক, এই মুহূর্তে আমরা সংযোগটি স্থাপন করতে পারছি না। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।